এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। চেয়ারম্যান কোনো খবর পাঠাইছে? আকবর ওপর নিচ মাথা নাড়ালো, আশেপাশে তাকিয়ে সজাগ হয়ে বলল, ইরার খোঁজ পাওয়া গেছে। চোখ জ্বলে উঠল নেওয়াজ মির্জার, চমকায়িত কণ্ঠে বলল, সত্য? হ, কই ইরায়? আপাস উদ্দিনের পোলার কাছে বিয়া করছে দুজনেই, এক লগে এখন ঢাকায় থাকে। মুখখানা হা হয়ে গেল নেওয়াজ মির্জার। মামুন যা সন্দেহ করেছিল তাই তো ঠিক হলো। থম মেরে বসে রইলেন কিছুক্ষণ। আকবর ওনার থেকে উত্তর পাওয়ার আশা নীরবে দাঁড়িয়ে আছে। কিছু মুহূর্ত অতিক্রান্ত হতেই তিনি বলে উঠলেন, যেমনে পারো ওই লইয়া আহো আমার সামনে। আমাগো জোর গ্রামের মধ্যেই, ওরা শহরে থাকে। ওই জায়গায় আইন কারণ অন্যরকম, সমাজ ব্যবস্থা আলাদা। জোর জবস্তি কখনোই যাইব না, এতে নিজেগো সমস্যায় পড়তে হইব। দীর্ঘ শ্বাস ফেললেন তিনি, বললেন, আচ্ছা তুমি তাইলে এখন যাও, যাওয়ার আগে ও গো ঠিকানাটা দিয়ে যাও। ঠিকানা দিয়ে চলে গেল আকবর। নেওয়াজ মির্জা চিৎকার করে ডাকলেন, মামুনের মা, একটু আইবা? মাহবুবা বেগম দ্রুত ঘরে এলেন। প্রশ্ন করলেন, কিছু লাগবো? ঘরে ভাল লাগে না, অন্দর মহলে গিয়ে একটু বসমো, ধরবা আমারে? স্বামী যে ওনার রাগ ভাঙানোর চেষ্টা করছেন তা খুব ভালো করে বুঝতে পারলেন মাহবুবা। কিন্তু এই রাগ যে আর ভাঙবে না, এ রাগ ভাঙার নয়। দেহের ক্ষত শুকিয়ে যায় কিন্তু মনের ক্ষত কি আদৌ শুকায়? নিঃশব্দে স্বামীকে ধরে অন্দরমহলে নিয়ে গিয়ে সোফায় বসালেন। আজ ইসমিতারা নীরব, এখন রান্নার সময় নয়, তবু রান্নাঘরে কি যেন করছেন তিনি। মামুনও অন্দরমহলে বসে আছে। 1 সপ্তাহ পর আজ বাপ ছেলের সাথে দেখা হলো। মাহবুবা বেগম স্বামীর ঠিক সামনের সোফায় মুখোমুখি বসলেন। কোনো ভনিতা ছাড়াই সরাসরি বললেন, আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা? পোলারা বড় হয়েছে, বিয়া শাদি করছে, তাই আমি চাই সম্পত্তি এখনই ভাগাভাগি হইয়া যাক। আপনি তো এখন অনেকটাই সুস্থ, যত তাড়াতাড়ি পারেন সম্পত্তি ভাগ কইরা আমার মামুনেরটা মামুনের বুঝাইয়া দেন। হতভম্ব হয়ে গেলেন নেওয়াজ মির্জা। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মামুনের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, তোরও কি একই মত? মামুন নিশ্চুপ। ওনার আর বুঝতে বাকি রইল না ছেলেরও যে এতে সমর্থন রয়েছে। সাজানো গোছানো সবকিছু যেন হাতের বাইরে চলে যাচ্ছে ওনার, এলোমেলো হয়ে যাচ্ছে সব। বড় ছেলেটাই ছিল একমাত্র ভরসার স্থান, এখন কিনা সেও পিতার থেকে মুখ সরিয়ে নিচ্ছে। শানিত কণ্ঠে বললেন, এসব লইয়া পরে কথা হইব, ইফা তো বাড়িতে নাই, ওই আসুক আগে। প্রত্যুত্তরে করলেন না মাহবুবা, নীরবে স্থান ত্যাগ করলেন। ইসমাতারার সাহায্যে ঘরে চলে গেলেন নেওয়াজ মির্জা। দোয়া মাহফিল শেষে পায়রার কলেজ বন্ধ দিয়ে দিয়েছে, রেজিস্ট্রেশন কার্ড এবং প্রবেশপত্র হাতে পেয়ে গেছে। এখন শুধু পূর্বের পড়াগুলো রিভিশন দিচ্ছে সারাদিন। শেষ রাত হলে ইফাত কল করে, তখনই দুজনের কথা হয় অনেক। সারাদিনে জমে থাকা সকল কথা শেষ করে দুজনে দুপুরে খাওয়ার জন্য ডাক পড়েছে পায়রার। শিখা বেগম খাবার বেড়ে টেবিলে বসেছেন, পিয়াসা মায়ের ঠিক পাশে চেয়ারে বসে খাবার খাচ্ছে। পায়রাও যোগ দিল তাদের সঙ্গে। খাবারের থেকে বেশি মনোযোগ তার মোবাইলে। এক লোকমা মুখে পুরে নিচ্ছে তো আবার মোবাইলের দিকে দৃষ্টি ফেলছে। শিখা অনেকক্ষণ ধরে মেয়ের কর্মকাণ্ড অবলোকন করে যাচ্ছেন। এবার কড়া গলায় বলে উঠলেন, খাবার সামনে নিয়ে মোবাইলে কি দেখছিস? এসব বদভ্যাস কোথায় তৈরি হলো? চটজলদি টেবিলের এক পাশে মোবাইলটা রেখে দিল পায়রা। মিনমিনের স্বরে বলল, শুক্রবারের সাথে খাবারের সময় মোবাইল দেখার কি সম্পর্ক? উত্তর দিল না পায়রা, দ্রুত খেতে লাগলো। শিখা আবারও বলে উঠলেন, এভাবে খাচ্ছিস কেন? ধীরে ধীরে খা, নইলে গলায় আটকাবে তো। পায়রা জোরপূর্বক হেসে খাওয়ার গতি কমিয়ে দিল। মোবাইলটা ঝংকার তুলে বেজে উঠল তখনই। ঠোঁটের কার্নিশে হাসির রেখা ফুটে উঠল পায়রার। শিখা শুধালেন, কে ফোন দিয়েছে? ইফাত, আমার খাবার ঢেকে রাখো মা, বাকিটা আমি পরে এসে খেয়ে নিব। বলেই ফোনটা রিসিভ করে হাত ধুয়ে দৌড়ে ঘরে চলে গেল পায়রা। ফোঁস করে নিঃশ্বাস ফেললেন শিখা। বিড়বিড় করলেন, বিয়ে হয়েছে কয়দিন হলো, এখনই জামাই পাগল হয়ে গেছে মেয়েটা। জুম্মার নামাজ পড়ে দুপুরে খাবার খেয়ে সবে বিছানায় এসে শুয়েছে ইফাত। স্ত্রীর কথা মনে পড়তেই কিছু না ভেবে কল দিয়ে দিল। পায়রা মৃদু হেসে সালাম দিল। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, কি করছিলে? কথা বলতে দেরি হলো যে? খাচ্ছিলাম, হাত ধুতে গিয়ে একটু দেরি হয়ে গেছে। ও, খাওয়া শেষ? পায়রা ইতস্তত করে মিথ্যে বলল। হ্যাঁ। এখন সত্যি বললেই ইফাতের নিকট থেকে বকা খেতে হবে, হয়তো জামাই পাগল উপাধিও পেয়ে যেতে পারে। স্বামীর উদ্দেশ্যে পাল্টা প্রশ্ন করলো, তুমি খেয়েছো? এইমাত্র খেলাম। কবে ফিরবে বলো তো? বিয়ের আগে তো ঠিকই চোখের তৃষ্ণা বলে পাগল করে দিতে। আমায় না দেখলে নাকি ভালো লাগে না তোমার? তাহলে এখন কিভাবে আমায় ছাড়া আছো? বিয়ের পর ভালোবাসা জানালা দিয়ে পালিয়েছে, তাই না? স্ত্রীর অভিযোগে অপ্রস্তুত হয়ে গেল ইফাত। নিজেকে সামলে নিয়ে উত্তর দিল, আমার কবুতর কি আমায় মিস করছে? এলাম সবে 1 সপ্তাহ হলো, এখনই এই অবস্থা। অথচ যখন বিয়ের কথা বললাম তখন তো খুব বলেছিলেন নিজেকে সামলে নিব, আপনাকে দরকার নেই। পায়রা শুকনো ঢোক গিলল, কিছুটা তুতলিয়ে জবাব দিল, অতীত ঘেটে লাভ নেই। বিয়ে না হলে আমি নিজেকে সেই পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নিতাম, কিন্তু এখন তো বিয়ে হয়ে গেছে, তাহলে কেন মানিয়ে নিব? শব্দ করে হাসলো ইফাত। তার হাসির শব্দ তেলে বেগুনে জ্বলে উঠল পায়রা। ক্রোধ মিশ্রিত কণ্ঠে বলল, হাসছো তুমি? আমার কথায় হাসি পাচ্ছে তোমার? যাও, আর কথাই বলবো না, রাখছি। ইফাত বিচলিত কণ্ঠে বলে উঠল, না না, কল কাটে না পায়রা শোনা। কল আর কাটলো না পায়রা। ইফাত আহ্লাদী সুরে বলল, আমার চিন্তা মাথা থেকে ঝেড়ে মনোযোগ দিয়ে লেখাপড়া করো। হাতে গোনা আর কয়েকদিন বাদে পরীক্ষা শেষ হলেই তোমাকে আমার কাছে নিয়ে আসবো। এখানে কতগুলো বিশ্ববিদ্যালয় জানো? সেখানেই পড়বে তুমি, বুঝলে? আনন্দিত পুলকিত হয়ে উঠল পায়রার মন। বলল, কিন্তু এখন সময়টা খুব অলসতাময়। কলেজ বন্ধ, কোচিংয়ে দৌড়াদৌড়ি করতেও নিষেধ করেছে বাবা। বলেছে পূর্বের পড়াগুলো ভালো করে রিভিশন দিতে। সারাক্ষণ কি পড়া যায় বলো? তুমি কি চাইছো আমি চলে আসি? আমি আসলে কিন্তু তোমায়। এতটুকু বলেই থামলো ইফাত। কণ্ঠে কেমন এক নেশা খেলে যাচ্ছে। অসম্পূর্ণ কথাটা কর্ণগোচর হতেই পায়রাকে ঘিরে ধরল লজ্জায়। অধরে লাজুক হাসি, লাজুক কণ্ঠে রাখলাম বলেই কল কেটে দিল পায়রা। ইফাত মুচকি হাসলো। বউটা তার বড্ড লজ্জাবতী। এবার বাড়ি ফিরে তাকেও নিজের মতো রোমান্টিক বানাতে হবে। উফ, ইফাতের কাঁধে এখন কত দায়িত্ব। বাহির থেকে মায়ের ডাক এলো। পায়রা ছুটে গেল খাবার টেবিলে। শিখা গম্ভীর মুখে বললেন, এমন বয়স আমরাও পার করে এসেছি, কিন্তু নাওয়া খাওয়া বাদ দিয়ে সারাক্ষণ জামাই নিয়ে পড়ে থাকিনি। ছেলেটা কি জাদু করেছে কে জানে, শেষে কিনা আমার শান্তশিষ্ট ভদ্র মেয়েটাকে জামাই পাগল বানিয়ে ছাড়লো। থতমত খেয়ে গেল পায়রা। দীর্ঘশ্বাস ফেলল। মনে মনে বলল, ওদিকে শাশুড়ি বলে আমি নাকি ওনার ছেলেকে কালো জাদু করেছি, এদিকে আমার মা বলে আমাকে নাকি ও জাদু করেছে। সব মায়েরাই কি এমন? নেওয়াজ মির্জা কুদ্দুসকে দিয়ে একটা চিঠি লিখিয়ে এনেছেন। চিঠিটা পাঠিয়েও দিয়েছেন সঠিক ঠিকানায়। এখন কোনো কিছুই ভালো লাগছে না ওনার। থানা থেকে খবর এসেছে একবার গিয়ে দেখা করে আসার জন্য, কিন্তু অসুস্থ থাকার কারণেই এই মুহূর্তে পার পেয়ে গেলেন। আতিফের মনে খুব আনন্দ, বাবা হওয়ার আনন্দ। অফিস থেকে 1 সপ্তাহের ছুটি নিয়েছে। সকাল হতে স্ত্রীকে নিয়ে সোজা হাসপাতালে গিয়েছে। হাসপাতাল থেকে বের হলো দুজনে। রাস্তায় আসতেই রিকশা খোঁজা শুরু করলো আতিফ। আচমকা ইরা তাকে বাধা দিল। আবদার করে বলল, আসো না, আজকে একটু হাঁটি। এই অবস্থা নিয়ে হাঁটাহাঁটি করবে? মাত্র 2 মাস চলে, একটু হাঁটলে কিছু হইব না। আসো না হাঁটি। স্ত্রীর এই চাওয়াটা অগ্রাহ্য করতে পারল না আতিফ। মেয়েটাকে যে বড্ড ভালোবাসে সে। তাদের ভালোবাসার প্রতীক হিসেবে আরেকজন আসছে দুনিয়াতে। ইরার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে হাঁটতে লাগলো আতিফ। অবাক চোখে চারদিক ঘাড় ঘুরিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে ইরা। গ্রামের বাইরে কখনো কোথাও যাওয়া হয়নি তার। চাচাতো ভাই বোনেরা শহরেই থাকে। মামুন ইফাত সেখানে বেড়াতে গেলেও ইরার সঙ্গে যেতে পারতো না। নেওয়াজ মির্জা মেয়েকে একবারের জন্য চোখের আড়াল হতে দিতেন না। ইরা বায়না ধরে বলল, আমি আইসক্রিম খামো, আমারে আইসক্রিম আইনা দাও। এখন আইসক্রিম? ঠান্ডা লাগবে তো। লাগো, তুমি আইনা দাও। মুচকি হাসলো আতিফ। ইরাকে একপাশে দাঁড় করিয়ে দৌড়ে গেল আইসক্রিম নিয়ে আসতে। এক গ্রামের হওয়ায় ইরার সঙ্গে আতিফের পরিচয়টা ছিল ছোটবেলা থেকেই। তার উপর নিজের আপন চাচাতো বোনের সঙ্গে ইরার ছিল বন্ধুত্বময় সম্পর্ক। একই ক্লাসে পড়ার দরুন ইরা এবং রিনির মধ্যে বন্ধুত্বের সৃষ্টি হয়, যার কারণে প্রায়ই ইরা চলে আসতো বান্ধবীদের বাড়িতে। ওখান থেকে শুরু তাদের প্রেম কাহিনী। বাবা মাকে না জানিয়ে প্রায়শই গ্রামে চলে আসতো আতিফ। কিছু সময়ের জন্য শুধু তার ইরাবতীকে
দেখতে। বাড়ি থেকে তার কাছে ইরাকে নিয়ে আসার দায়িত্বটা ছিল সেই চাচাতো বোন রিনির। প্রেমময় সম্পর্ক চলাকালীন কোনো এক কারণে ইরা এবং আতিফের মধ্যে বিশাল ঝগড়া হয়। শুরু হয় মান অভিমান, বন্ধ হয় দেখা সাক্ষাৎ। প্রেয়সীর রাগ ভাঙানোর জন্য ঝুঁকি নিয়ে মির্জাবাড়ির দেওয়াল টপকে ইরার ঘরে আসে আতিফ। আর সেই দিনই ঘটে দুর্ঘটনা, ধরা পড়ে যায় সকলের সামনে। ইরার বিয়ে ঠিক হওয়ার সংবাদ পাওয়ার পর কি কান্নাটাইনা করেছিল আতিফ। মেয়েটাকে সে খুব ভালোবাসে, ভেবে নিয়েছিল এই জীবনে ইরা নামক মেয়েটিকে আর পাওয়া হবে না, তার পূর্ণতা পাবে না তাদের ভালোবাসা, ভেঙে চুরে যাবে অকপটে মনের গহিনী তৈরি হওয়া প্রেম মহল। কিন্তু হঠাৎ একদিন এক অপরিচিত নাম্বার থেকে কল আসে আতিফের ফোনে। তখন সে অফিসের কাজে ব্যস্ত। দ্বিতীয়বার রিং হতেই কল রিসিভ করে কানে ধরে আতিফ। চেনা কণ্ঠস্বর শুনে চমকায়। বিপরীত পাশ থেকে ব্যগ্র কণ্ঠে ইরা বলে ওঠে, তুমি কই আতিফ? আমি বাড়ি থাইকা পালাইয়া ঢাকা চইলা আইছি, আমারে নিয়ে যাও তোমার কাছে। কান্নারা দলা পাকিয়ে গেছে কণ্ঠস্বরে। আতিফ বিচলিত কণ্ঠে বলল, আমার নাম্বার পেলে কোথায়? রিনি দিছে, ঠিকানা চাইছিলাম কিন্তু ও নাকি জানে না। আচ্ছা, যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো। কার মোবাইল দিয়ে কল দিয়েছো তার কাছে মোবাইলটা দাও তো। একজন পথচারীকে দেখতেই এগিয়ে গিয়েছিল ইরা। সবটা খুলে বলে লোকটাকে সাহায্য চায় তার কাছে। লোকটা ইরার দেওয়া নাম্বার অনুযায়ী কল লাগায়। আতিফ সেই লোকটার সঙ্গে কথা বলে। লোকটার থেকে তাদের ঠিকানার জানিয়ে বসের থেকে ছুটি নিয়ে বের হয়ে যায় অফিস থেকে। সেই ঠিকানায় পৌঁছাতেই পরিচিত মুখটায় গিয়ে দৃষ্টি নিবদ্ধ হয়। ইরা দৌড়ে এসে ঝাপটে ধরে আতিফকে, কেঁদে দেয় সশব্দে। লোকটিকে ধন্যবাদ দিয়ে ইরাকে নিয়ে চলে আসে আতিফ। জেনে নেয় তার মুখ থেকে সকল ঘটনা। দুদিন পরেই বাবা মাকে গ্রাম থেকে একেবারের জন্য নিজের কাছে নিয়ে আসে আতিফ। ওনারা আসলেই বিয়ে করে নেয় দুজনে। আইসক্রিম এনে ইরার হাতে ধরিয়ে দিয়ে আবারও হাঁটতে লাগলো আতিফ। তার সঙ্গে পা মিলাচ্ছে ইরা। কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবারও দুজন ফিরে যায় বাড়িতে। ফয়সাল ইসলামকে বাড়িতে দাওয়াত দিয়েছিলেন নেওয়াজ মির্জা, কিন্তু ফয়সাল ইসলাম সে দাওয়াত গ্রহণ করেননি। সন্ধ্যায় বাড়ি থেকে বের হতেই গেলেন ওনার। হাস্যোজ্জ্বল মুখে এগিয়ে গেলেন নেওয়াজ মির্জা। রসাত্মক সুরে বললেন, আরে বেআই যে, তা কেমন আছেন? আমার বৌমা কেমন আছে? ফয়সাল ইসলাম সৌজন্য হেসে উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ ভালো। কারণ আমাকে মধ্যে একটা আত্মীয় সম্পর্ক আছে। আপনার বড় মাইয়া আমার বাড়ির ছোট পুত্রবধূ, সেই ওসিলায় আপনারে দাওয়াত দিতাম, অথচ আপনি কি না আইলেন না? আসলে দিনগুলো খুব ব্যস্ততায় কাটছে, তাই যাওয়া হয়নি। একদিন ঠিক সময় করে যাব। নেওয়াজ মির্জা জোরপূর্বক হাসলেন। এবার আসল কথায় এলেন, বললেন, আমার নামে মামলা কইরা কি আপনি ঠিক কাম করছেন বেআই? জমিটা এবার বরং দিয়াই দেন। নিজেগো মধ্যে আর কত ঝামেলা করবো কেন? এইটা তো আপনার মায়ারই থাকবো। মায়া বিয়া দিলেও তো একটা খরচপাতি থাকে, সেইটা না হয় ওই জমি দিয়াই পোষাইয়া দিলেন। ফয়সাল ইসলাম ঠাট্টার স্বরূপ হাসলেন, বললেন, যৌতুক চাচ্ছেন? আমি কিন্তু যৌতুক বিরোধী লোক। মেয়ে শ্বশুরবাড়িতে যৌতুক দিতে পারবো না। তাছাড়া ইফাত কি জানে তার বাবা তার শ্বশুরের কাছে যৌতুক চাচ্ছে? থোতা মুখ বোতা হয়ে গেল নেওয়াজ মির্জার। ফয়সাল ইসলাম পুনরায় বললেন, জমির আশা ছেড়ে দিন, আমার জমি আমি দিব না। মুখখানা মলিন হয়ে গেল নেওয়াজ মির্জার। শাসানোর সুরে বলে উঠলেন, এখন সময় আছে, ভাইবা দেখেন মাস্টার, আপনার জেদ যেন আপনার মায়ের জীবনে কাল না হইয়া দাঁড়ায়। মেয়ে নিয়ে এখন আমার আর চিন্তা হয় না। ইফাতের উপর সম্পূর্ণ ভরসা আছে। নিজের স্ত্রীকে সে সব বিপদ আপদ থেকে আশা করি রক্ষা করবে। আপনি বরং সতর্ক থাকবেন। সামান্য জমির কারণে পুত্রবধূর ক্ষতি করতে গিয়ে আবার না ছেলে চোখে খারাপ হয়ে যান, আবার না হারাতে হয় ছেলেকে। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন নেওয়াজ মির্জা। মৃদু হেসে স্থান ত্যাগ করলেন ফয়সাল ইসলাম। বেলা বাড়ার আগেই কলিং বেলটা বেজে উঠল। দারোয়ান একটা খাম ধরিয়ে দিয়ে গেল ইরার হাতে। ইরার নামে চিঠি এসেছে। চিঠিটা হাতে নিয়েই সোফায় বসে পড়ল সে। আতিফ স্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন করল, তোমার নামে আবার চিঠি পাঠালো কে? কি জানি, দেখো তো কে পাঠাইছে। আতিফও স্ত্রীর পাশে এসে বসলো। চিঠিটা তুলে নিল নিজ হাতে। খাম থেকে চিঠিটা বের করে ভাঁজ খুলে দৃষ্টি নিবদ্ধ করলো তাতে। সঙ্গে সঙ্গে চমকে গেল। এরা স্বামীর মুখশ্রীতে তাকিয়ে আছে উত্তরের আশায়। আতিফ পড়তে লাগলো সে চিঠি। আমার হীরামা, বাপের উপরে রাগ কইরা আসস তাই না? আর রাগ কইরা থাকস না মা। অনেক বড় ভুল কইরা হলাইছি আমি। এমন একটা ভুল করা উচিত হয় নাই আমার। নিজের করা ভুলের লাইগা অনেক বড় শাস্তিও পাইয়া গেছি। আমি খুব অসুস্থ রে মা, মন হয় আর বাঁচুম না বেশি দিন। আমারে মাফ কইরা দেস তুই।
সন্তান ভুল করলে যদি বাপ মায় মাফ কইরা দিতে পারে, তাইলে তুই সন্তান হইয়া বাপরে মাফ করতে পারবি না? আমারে মাফ কইরা দে। তোরা রাতিকের বিয়া আমি মায়না নিচ্ছি। জামাইরে লইয়া বাড়িতে আয় একবার, শেষ দেখাটা দেখা যা আমারে। ইতি তোর ক্ষমা প্রার্থী পাষাণ বাপ। থমকে গেল ইরা। চিহিরার বাবা তাকে পাঠিয়েছে, ক্ষমা চেয়েছেন বাবা। আফাসউদ্দিন ওখানেই উপস্থিত ছিলেন, তাই সবটাই শ্রবণনালী পর্যন্ত পৌঁছেছে ওনার। বলে উঠলেন, নেওয়াজ মির্জা এত সহজে সবকিছু মাইনে নেওয়ার লোক না, হয়তো মনে তার অন্য কিছু আছে। আতিফ বাবার সঙ্গে তাল মিলিয়ে স্ত্রীর উদ্দেশ্যে বলল, বাবা ঠিকই বলেছে। তুমি তোমার বাবাকে তো চেনো ইরা। তোমার কি মনে হয় এত সহজে উনি সব কিছু মেনে নেবেন? এই যে তুমি পালিয়ে এসেছো শুনে লোক দিয়ে আমাদের ঘর ভাঙলো, আমার বাবাকে অপমান করলো, এমনকি পুরো গ্রামে তোমার পালানোর কথাটা জানাজানি হয়ে গেছে, যার কারণে ওনার সম্মানহানি হয়েছে। এসবের পরেও এত সহজে ছেড়ে দেবেন তোমায়? আতিফের কথা ফেলে দেওয়ার মতো নয়। ইরা বসা থেকে উঠে দাঁড়ালো, বলল, আমিও বিশ্বাস করি না আব্বারে। ওই বাড়িতে আমার আর ফেরার ইচ্ছে নেই, তাই চিন্তা করো না তুমি। কথাটা বলে চলে গেল ইরা। চিন্তা করতে না চাইলেও আপনা আপনি চিন্তা উদয় হলো আতিফের। চিন্তিত কণ্ঠে বলল, আমাদের ঠিকানা উনি পেলেন কোথায়? কিভাবে জানলেন ইরা আমার কাছে আছে? আমি যে ইরাকে বিয়ে করেছি তাও বা জানলেন কি করে? আফাসউদ্দিন দীর্ঘশ্বাস ফেলে বললেন, মনে হয় লোক লাগাই গেছে। মির্জা বাড়ির একমাত্র মাইয়া বিয়া করছে, অথচ ভোগান্তি পাইবি না তা কেমনে হয়? ভোগ এখন। আফাসউদ্দিনও ঘরে চলে গেলেন। ইরাকে এখনো ছেলের বউ হিসেবে মানতে পারেননি ওনারা। শুধু ছেলের মুখের দিকে তাকিয়ে সরাসরি কিছু বলতে পারেন না। একই গ্রামের হওয়ায় নেওয়াজ মির্জাকে ভালো করেই চেনেন আফাসউদ্দিন। লোকটা যে সহজে ওনাদের পিছু ছাড়বে না তা আগেই বুঝতে পেরেছেন। পরীক্ষা শুরু হয়ে গেছে পায়রার। প্রচণ্ড ব্যস্ততায় কাটছে দিনগুলো। নতুন চাকরি হওয়ায় ইফাতেরও ব্যস্ততার শেষ নেই। নেওয়াজ মির্জা আজ হাজিরা দিয়ে এসেছেন থানায়। গ্রামবাসীদের করা মামলা থেকে বাঁচতে নিজেদের জন্য নামি দামি একজন উকিল ঠিক করেছেন তোফায়েল। আজ নেওয়াজ মির্জার সঙ্গে দেখা করতে এসেছেন তিনি। বসে আছেন অন্দরমহলে, বিমূঢ় দৃষ্টি ফেলে নড়চড়বিহীন ওনার ঠিক সামনেই বসে আছেন নেওয়াজ মির্জা। তোফায়েল কাচুমাচু মুখ করে জিজ্ঞেস করলেন, তুমি কি আমার উপর এখনো বেজার? না, বেজার হমু কেন? যে মায়ারে খাইছি তোমার মতন আমিও অসুস্থ আছিলাম, তাই আইতে পারি নাই। থাক, তোমার আর শাক দিয়া মাছ রাখতে হইবা না। তোমার আমি ভালো কইরা চিনি, কেন যাহ নাই ওসব বুঝি। আমার তো আর শহরে আস্তানা নাই, এখন গ্রামেই থাকতে হয়। তোমার মতন তো আর দৌড় দিতে পারি না শহরে। তোমারে তো আমি কইছিলাম শহরে একটা বাড়ি কিনুম, টাকা পয়সা বক্স বন্দি করে রাখলে শুধু হইব? আমি নিজের বাড়ি ঠিক করে দিতাম। দরকার নাই, আমার দাদার কালের বাড়ি এইটা। দাদা সেই জোয়ান কালে এনে আইসা জমি কিনা বাড়ি করছিল, নিজের সাম্রাজ্য তর্জি করছিল। সেই সাম্রাজ্যে আমার বাপরে রাজত্ব কইরা গেছে, আমিও করতেছি অনেক বছর। এরপর করব আমার পোলারা। তুমি কও, এসব ফালাইয়া চলে যাইতে মায়া গেলেও তোমার বুদ্ধিতে আমি আর কোনো কাম করুম না। তোফায়েল নিশ্চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ নীরবতা পালন করার পর প্রসঙ্গ বদলেন। থানা পুলিশ লইয়া চিন্তা করো না, আমি এসব সামলাই নিমু। ওসব লইয়া আর চিন্তা নাই, এখন আমার চিন্তা শুধু ইয়ারে রইলা। আকবর ওর খোঁজ দিয়া গেছে, আমি ওর ঠিকানায় চিঠি পাঠাইলাম, কিন্তু এখনো পর্যন্ত কোনো উত্তর আইলো না। সবটা জানি। আকবর কইছে আমারে তোমার উচিত আরেকটা চিঠি পাঠানো। মনে রাখো, মায়া কিন্তু তোমার সে ভালো করে চিনি, তাই হয়তো বিশ্বাস করতে পারতেছে না। বাপ যে তার রাতারাতি বদলাইয়া গেছে। ভাবছি মাইয়া আর মাইয়ার জামাইরে মাইনা নিমু, ওরা ফিরে আইলে পুরা গ্রামের মানুষকে দাওয়াত দিয়া খাওয়ামো। চমকালেন তোফায়েল, বলে উঠলেন, কি কাও, এত সহজে মাইনা নিব? যা হওয়ার হইয়া গেছে, মাইনা না নিয়ে কি কোনো উপায় আছে? তোফায়েল আর কথা বাড়ালেন না। পূর্বের নেওয়াজ মির্জার সঙ্গে আজকের নেওয়াজ মির্জার মিল খুঁজে পাচ্ছেন না তিনি। কেমন যেন অন্যরকম লাগছে, বদলে গেছে ওনার কথাবার্তার ধরন। অবশেষে পায়রার পরীক্ষা শেষ হয়েছে। দুপুরে ভোজন শেষে বিছানায়
হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে সে। পরীক্ষার চিন্তায় এতদিন ঠিকমতো ঘুমোতেই পারেনি। ঘুমানোর আগে মাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমায় একদম ডাকবে না মা, আমি এখন ঘুমাবো। ঘুমে বিভোর পায়রা ঘুমের মধ্যে অনুভব করলো কেউ তার চুলে বিলি কেটে দিচ্ছে। কারো তপ্ত নিঃশ্বাস এসে পড়ছে চোখে মুখে। তৎক্ষণাৎ চোখ জোড়া মেলে সে ব্যক্তিকে দেখার ইচ্ছে হলো না পায়রার। ভীষণ হালকা লাগছে মনটা। আবারও গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে সে। আচমকা হাতটা মাথা থেকে পৌঁছে গেল তার জামার ভেতরের উন্মুক্ত উদরে। ধীরে ধীরে গভীর হতে লাগলো স্পর্শগুলো। এবার আর স্থির থাকতে পারলো না পায়রা। এক প্রকার লাফিয়ে উঠে গেল শোয়া থেকে। চোখ মেলে সামনের মানুষটিকে দেখতেই চমকে গেল। গলা পর্যন্ত এসে এলোমেলো বাক্যগুলো আটকে গেল। ডান হাতটা সামনে বসে থাকা মানুষটার গালে ছোঁয়াতেই কম্পিত হলো ভগ্ন হৃদয়। জাপটে ধরলো তাকে। কিছু মুহূর্ত অতিবাহিত হতেই প্রশ্ন করলো, তুমি সত্যি এসেছো? স্ত্রীর এমন কর্মকাণ্ডে মুচকি হাসলো ইফাত। বলল, না তো, মনে হয় কল্পনা দেখছো। মাথা তুলে ইফাতের মুখশ্রীতে চোখ বুলালো পায়রা। খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করলো। বলল, মজা করো না তো। কখন এলে? কাল রাতেই তো বললে এখন নাকি অফিস থেকে ছুটি দেবে না, ফিরতে অনেক দেরি হবে, তাহলে এলে কিভাবে? এসেছি অনেকক্ষণ, এসেই দেখি আমার পক্ষী ঘুমের রাজ্যে তলিয়ে গেছে। ঘুম ভাঙানোর জন্য চুলে বিলি কাটলাম, কিন্তু না, তার ঘুম কি আর সহজে ভাঙে? ঘুম ভাঙার বদলে আরো গভীর হচ্ছিল ঘুম, তাই আর কি একটু স্থান পরিবর্তন করলাম। সেসবে পাত্তা দিল না পায়রা। শুধালো, কাল তাহলে মিথ্যে বলেছিলে আমায়? অফিস থেকে ছুটি নিয়েছি পরশু। প্রথমে ভেবেছিলাম বলে দিব তোমায়, কিন্তু পরক্ষণেই ছোটখাটো একটা সারপ্রাইজ দেওয়ার ইচ্ছে জাগলো মনে, তাই আর কি একটু মিথ্যে বলেছি। পায়রার অধরে হাসি খেলা শুরু করেছে। আবারও জড়িয়ে ধরল স্বামীকে। গুছিয়ে নিল সকল দূরত্ব। সন্তর্পণে নিঃশ্বাস ফেলল ইফাত। পায়রা নামক মেয়েটির যত নিকটে আসে ততই চমকায় সে। ভাগ্যিস নিজ উদ্যোগে এতটা পথ এগিয়েছিল ইফাত, নইলে তো নিজের অনুভূতি লুকিয়ে রাখতে শেখা মেয়েটি ভালোবাসা হারিয়ে, নিজের প্রিয় মানুষটিকে হারিয়ে বেঁচে থাকতো এক বুক কষ্ট নিয়ে। পিয়াসা আপা আপা বলে চিৎকার করতে করতে দৌড়ে এলো ঘরের বিছানার উপর। দুজন মানবিককে এমন এক অবস্থায় দেখে হাসি মিলিয়ে গেল মুহূর্তে। তার দৃষ্টি অনুসরণ করতেই অপ্রস্তুত হয়ে গেল ইফাত। দ্রুত নিজের থেকে ছাড়িয়ে নিল পায়রাকে। পিয়াসা ধমকের সুরে প্রশ্ন করলো, তুমি আমার আপাকে এমন করে চেপে ধরে রেখেছিলে কেন? বোনের এহেম কথায় লজ্জা পেল পায়রা। উপরে পাটি দাঁতগুলো বের করে বোকা হাসলো। নুইয়ে নিল মাথা। মনের গহীনে আতঙ্ক হানা দিল। বোন যদি মায়ের নিকট গিয়ে বলে দেয় এসব কথা, তাহলে সবার সামনে কি করে মুখ দেখাবে পায়রা? ইফাত বিছানা থেকে নেমে পিয়াসার কাছে গিয়ে হাঁটু মুড়ে বসলো। তার গাল দুটো টেনে টেনে দিয়ে বলল, আগে বলো, এতক্ষণ কোথায় ছিলে তুমি? কতক্ষণ ধরে তোমায় খুঁজলাম, কিন্তু পেলামই না কোথাও। আমি তো খেলতে গেছিলাম। তা সারাক্ষণ খেলা করলেই কি হবে? লেখাপড়া কে করবে শুনি? মোটেও না, আমি সারাক্ষণ খেলি না, আমি লেখাপড়াও করি। আমি হচ্ছি ক্লাসের ফার্স্ট গার্ল। বাহ, আমার শালিকা তো দেখছি খুবই ভালো ছাত্রী। পিয়াসা হেসে দিল। বলল, কিন্তু আপা পচা ছাত্রী। জানো আপার রোল কত? কত? 266। বলে সশব্দে হেসে দিল পিয়াসা। তার সঙ্গে তাল মিলালো ইফাত। পায়রা মুখ গোমরা করে বলল, আরে গাধি, ওইটা কলেজের ভর্তির রোল ছিল। পিয়াসা ঘোর প্রতিবাদ করে বলল, স্কুলে থাকতেও তোমার রোল অনেক বেশিই ছিল। মোটেও না, 10-এর ভিতরেই ছিল। পিয়াসা দমল না, বলে উঠল, মিথ্যা বলছো। তুই সত্য মিথ্যার কি বুঝিস? হ্যাঁ, এখনো তো প্রাইমারির গন্ডি পার হতে পারলি না। এইদিকে আমি কলেজ শেষ করে ফেলেছি, বুঝেছিস? তোমার মতো যদি আগে জন্মাতাম তাহলে আমিও শেষ করতাম। তাহলে জন্মাসনি কেন? কে জন্মাতে নিষেধ করেছিল? দুই বোনের ঝগড়া দেখে নিঃশব্দে হাসছে ইফাত। একবার পায়রার দিকে তো আরেকবার পিয়াসার দিকে ঘাড় ঘুরিয়ে তাকাচ্ছে। এবার যেন হাঁপ ছেড়ে বাঁচল সে। বিড়বিড় করে বলল, যাক, এখনকার মতো পরিস্থিতিটা সামাল দেওয়া গেল। পায়রাকে নিয়ে মির্জা বাড়ি ফিরে এসেছে ইফাত। শহর থেকে ফিরেই সোজা গিয়েছিল শ্বশুরবাড়ির স্ত্রীর নিকট। ছেলেকে দেখে খুশি হলেন ইসমেতারা। ছেলের সঙ্গে পুত্রবধূকে দেখেই আবারও মিলিয়ে গেল সেই হাসি। ভাঁজ পড়ল ললাটে। ছেলের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, ও তোর লগে কেন? আমার বউ আমার সাথে থাকবে না তো কার সঙ্গে থাকবে? আমি নিজে গিয়ে নিয়ে এসেছি ওকে। একেবারে ফিরাই শ্বশুর বাড়ি গেছিলি গা? ভাবলাম একা একা বাড়ি ফিরে কি করব, তাই একেবারে বউকে সঙ্গে করে নিয়ে এসেছি।
মুখ বাঁকালেন ইসমাতারা, কটাক্ষ করে বললেন, বউ পাগলা। কথাটা শুনেও না শোনার ভান করে চলে গেল ইফাত। পরনের শার্টটা খুলে বিছানায় বসে পড়ল। পায়রা দ্রুত তার থেকে দৃষ্টি সরিয়ে কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করলো, তোমার কি লজ্জা শরম নেই? এইভাবে জামা খুলে বসে আছো কেন? বউয়ের সামনে কিসের লজ্জা? তোমার ইচ্ছে হলে তুমিও খুলতে পারো। অকস্মাৎ এমন একটি বাক্য কর্ণঘুরে পৌঁছতেই থমকে গেল পায়রা। ঘাড় ঘুরিয়ে তাকালো ইফাতের পানে। ইফাতের মুখশ্রী গম্ভীর, দাঁতে দাঁত চেপে পায়রা বলে উঠল, নির্লজ্জ লোক একটা, মুখে কিছুই আটকায় না তোমার। চোখ জোড়া জ্বলে উঠল ইফাতের, ঠোঁটের কার্নিশে হাসির রেখা ফুটে উঠল। আগ্রহ নিয়ে বলল, এ কথা তুমি এখন জানলে? মানে? আমি যে নির্লজ্জ তা কি তুমি এখন জানলে? এই মুহূর্তে নিজেকে ধিক্কার জানাতে ইচ্ছে করছে। বাসর পার হয়েছে সেই কবে, অথচ বউয়ের কাছে এইমাত্র নির্লজ্জ হিসেবে পরিচিত হলাম আমি। হতভম্ব হয়ে গেল পায়রা। সত্যি ছেলেটার কোনো লজ্জা নেই, নইলে কি আর এমন ধরনের কথাবার্তা বলে? বাথরুমে যাবার জন্য অগ্রসর হতেই পেছন থেকে ইফাতের ডাক পড়ল, এদিকে এসো তো। পায়রা এগিয়ে এসে কোমরে হাত দিয়ে দাঁড়ালো, প্রশ্ন করলো, কি বলবে বলো। ইফাত বসা থেকে উঠে গেল, সঙ্গে নিয়ে আসা ব্যাগ থেকে দুটো প্যাকেট বের করলো, এগিয়ে দিল স্ত্রীর দিকে। পায়রা ভ্রু জোড়া কুচকে নিতেই ইফাত মুচকি হেসে বলল, ভেতরে দুটো শাড়ি আর তার সঙ্গে ম্যাচিং করা চুড়ি আছে। চট জলদি এর মধ্যে থেকে যে কোনো একটা পরে এসো তো। এখন? কেন, পড়তে কোনো সমস্যা আছে? পায়রা দুদিকে মাথা নাড়িয়ে না বোঝালো একটা প্যাকেট হাতে নিয়ে বলল, বাথরুমে গিয়ে শাড়ি পরা যাবে না, ভিজে যাবে, তাই ঘর থেকে বের হও তুমি। আমার সামনে পড়তে আপত্তি কিসের? এখানেই পড়ো। কয়েকটা নিঃশ্বাস ফেলে খাটের পেছন থেকে বিছানা ঝাড়ু বের করলো পায়রা। তেড়ে গেল স্বামীর দিকে, রাগান্বিত স্বরে বলল, ভালোই ভালোই যদি বের না হও তাহলে এবার আমি ঝাঁটা পিটা করবো তোমাকে, অসভ্য। জামাইকে মারবা? ছি ছি ছি, মানুষ জানলে তো দজ্জাল বলবে। কি দিনকাল পড়লো, গেলাম আমি। বড় বড় কদম ফেলে দ্রুত ঘর থেকে বের হয়ে গেল ইফাত। একটা মানুষ কিভাবে এত অসভ্যতামি করতে পারে বোঝে আসে না পায়রার। দরজা আটকে দিয়ে তৈরি হতে লাগলো। নেওয়াজ মির্জা শুয়ে আছেন বিছানায়। ইফাত বাবার ঘরে প্রবেশ করলো, শুধালো, ঘুমাইয়া গেছেন আব্বা? ছেলের কণ্ঠস্বর পেতেই উঠে বসলেন তিনি। জবাবে বললেন, না, ঘুমাই নাই, এমনি শুয়ে আছি। ও, তার শরীরের কি অবস্থা? আর অবস্থা অনেক ভালা, কিন্তু তুই তো বাপরে ভুইলা গেছস। অসুস্থ বাপ রাইখা গেলিন গা, খোঁজ খবর নাই। মুচকি হাসলো ইফাত, দীর্ঘশ্বাস ফেলে বলল, কি যে কন আব্বা, বাড়িতে আপনার দুইটা বউ আছে। প্রতিটা দিনই তো আপনার জন্য ঈদ। আমি আর বাড়ি থেকে কি করবো? গরিব মানুষ, না আছে 2 নাম্বারি ব্যবসা আর না আছে দুইটা বউ। তাই চাকরি করে রোজগার করার জন্য শহরে গেছিলাম। হাস্যজ্জ্বল মুখখানায় আধার নেমে এলো নেওয়াজ মির্জার। ছেলে ওনাকে জায়গা মতো খোঁচা দিয়ে গেছে। দীর্ঘশ্বাস ফেললেন তিনি। মাথায় প্রশ্ন এলো, জীবনে 2টা বিয়ে করে ভুল করলাম আমি। বউদের থেকে অপমান, আড়ালে প্রতিবেশীদের করা কটাক্ষ, এদিকে আবার সন্তানদের খোঁচা মারা কথা। শেষ বয়সে এসে জীবনটায় আগুন লেগে গেছে। তবে মনে হয় না 2 বিয়ে করে ভুল করেছেন তিনি। দ্বিতীয় বিয়ে না করলে বাকি 2 সন্তানই বা কোত্থেকে আমদানি হতো। ভাবতেই আবারও মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। পিতার নীরবতা দেখে মুচকি হেসে ঘরে চলে এলো ইফাত। ভেতরে প্রবেশ করতে চোখ জোড়া আটকে গেল স্ত্রীর দিকে। পরনে নীল রঙা শাড়ি, 2 হাত ভর্তি রেশমি চুড়ি, পিঠ পর্যন্ত চুলগুলো পিছ ছেড়ে রাখা। শুকনো ঢোক গিলে দরজা আটকে স্ত্রীর অতি নিকটে এগিয়ে এলো ইফাত। সামনে আসা চুলগুলো গুজে দিল কানের পাশে। লজ্জায় দৃষ্টি নামিয়ে নিল পায়রা। ইফাত স্ত্রীর নাকের সঙ্গে নাক ঘষে মুগ্ধ কণ্ঠে বলল, তোমায় খুব সুন্দর লাগছে পায়রা সোনা। মুচকি হাসলো পায়রা, বলল, আজ পর্যন্ত তোমার মুখ থেকে অসুন্দর বাক্যটা একবারের জন্য শুনলাম না। সাজলেও বলো সুন্দর লাগছে, ওদিকে আবার সারাদিন কলেজ করে ক্লান্ত ঘামাক্ত শরীর নিয়ে যখন বাড়ি ফিরতাম তখনও পথিমধ্যে বলতে আমায় তোমায় সুন্দর লাগছে কবুতর, তাকিয়ে থাকতে মুগ্ধ নয়নে। আচ্ছা, এগুলো কি তুমি মজা করে বলো? শক্ত করে স্ত্রীকে জড়িয়ে ধরল ইফাত। কপালে গাঢ় চুম্বন এঁকে দিয়ে বলল, তোমাকে যখন যেভাবে যেই রূপেই দেখি সেই রূপেই আমার কাছে খুব সুন্দর লাগে তোমায়। মুগ্ধ হয়ে যায় আমার চোখ জোড়া। বহুবার
বহুভাবে আমি তোমার প্রেমে পড়ি, খুব ভালোবাসতে ইচ্ছে করে আমার কবুতরকে। এটা কি আমার অপরাধ? সুন্দরকে সুন্দর বলা কি পাপ? পাপ নয়, তবে অসুন্দরকে সুন্দর বলা পাপ। কে বলেছে তুমি অসুন্দর? যে বলেছে তার চোখে সমস্যা, সমস্যা তার মন মানসিকতায়। তোমার মা বলেছেন। মুখ তুলে তাকালো ইফাত, ম্লান হেসে বলল, পৃথিবীর সকল শাশুড়িদের নিকটই তাদের পুত্র বধূরা দেখতে অসুন্দর, তাই শাশুড়ির কথা ধরে লাভ নেই। তুমি শুধু তোমার স্বামীর কথা ধরবে, বুঝলে? এবার চুপ থাকো তো, মনোযোগ সহকারে একটু আদর করতে দাও। বাড়ির অবস্থা আগের থেকে অনেকটা বদলে গেছে। কেউ পায়রার সঙ্গে ঠিক করে কথা বলছে না। ইসমেতারার চোখ রাঙানির ভয়ে এগোতে পারছে না আমেনার মা। ওদিকে শাশুড়ির জন্য কোহেলিও কথা বলতে পারছে না। ভয়ে ভয়ে ইসমেতারার উদ্দেশ্যে পায়রা জিজ্ঞেস করে, আমি কোনো কাজে সাহায্য করব আম্মা? ইসমেতারা কর্কশ কণ্ঠে উত্তরে বললেন, তুমি তো জমিদারের বেটি, তুমি সাহায্য করবা কেন? হাত জ্বললে যাইব না? শাড়ির আঁচল শক্তভাবে মুঠো করে ধরে এক কোণায় ঠেসে দাঁড়িয়ে রইল পায়রা। পেছন থেকে তির্যক কণ্ঠে হতে নিষ্কৃত হলো, আপনি আমার স্ত্রীর সঙ্গে এমনভাবে কথা বলছেন কেন আম্মা? খারাপ কি বলেছে ও? ভরকে গেলেন ইসমেতারা ঘাড় ঘুরিয়ে। ইফাতকে দেখে ভিতরের সকল ভয় মিয়ে গেল পায়রার। ইফাত এগিয়ে এলো, স্ত্রীর উদ্দেশ্যে বলল, তুমি এই বাড়িতে না থাকাকালীন সময়েও বাড়িতে কিন্তু সব কাজকর্ম হয়েছে, তাই তোমার কিছু করার প্রয়োজন নেই, ঘরে যাও। আর এক মুহূর্ত দাঁড়ালো না পায়রা, নিঃশব্দে স্থান ত্যাগ করলো। ইসমেতারা মুখ বাঁকিয়ে বললেন, বইয়ের দালালি করতে আসছে। ইফাত ঘোর প্রতিবাদ করে বলল, আপনি আমার বউকে অযথা সবার সামনে অপমান করেছেন, আর আমি তার প্রতিবাদ করলাম বলে দালাল হয়ে গেছি? আমাকে তো আর বিয়েই হয় নাই, আমাকে তো আর জামাই নাই, আর না আমাকে কোনো শাশুড়ি আসছিল। আগের দিন এখন আর নেই আম্মা। আপনাদের স্বামী প্রতিবাদ করেনি বলে যে আমিও করব না, এমনটা ভাববেন না। মায়ের হাতে বউকে অত্যাচারিত হতে দেখার মতো পুরুষত্বহীন পুরুষ আমি নই। নিজের বাড়ি ছেড়ে এই বাড়িতে এসেছে ও, আমার মতোই। ও আপনাকে আম্মা বলে ডাকে, তাই আপনার উচিত ওকেও মেয়ের চোখে দেখা। তাও যদি না পারেন, পুত্রবধূ হিসেবে অন্তত সম্মানটা দিয়েন। শাশুড়ি হিসেবে আপনার উচিত ছেলের বউকে শিখিয়ে পড়িয়ে সংসারের যোগ্য বউ করে তোলা। জ্ঞান দিবি না তাই বললে কি তোর বড় কিছুই কম যাইব না? যাবে, তবে ভালোবেসে ভুলগুলো সংশোধন করে দিবেন। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আম্মা। ইসমেতারা আর কথা বাড়ালেন না, নীরব হয়ে গেলেন। ভেতরে জমা হলো চাপা ক্ষোভ, রাগ। ইফাত স্থান ত্যাগ করলো। বিছানায় বসে গোমরা মুখে পা দুলাচ্ছে পায়রা। স্ত্রীকে দূর থেকে পর্যবেক্ষণ করে কাছে এসে বসলো ইফাত। জিজ্ঞেস করলো, মন খারাপ কেন? পায়রা নীরব হয়ে পূর্বের ন্যায় বসে আছে, যেন কোনো কথাই তার কান পর্যন্ত পৌঁছেনি। বেশ কিছুক্ষণ নীরবতার পর পায়রা বলে উঠল, এই বাড়িতে কেউই আমাকে পছন্দ করে না। শুরুতে তোমার ভাবি, আমেনার মা, আপা যা একটু কথা বলতেন, এখন আর তারাও কথা বলে না। চুপসে গেল ইফাত। স্ত্রীর মন খারাপ কিছুতেই তার সহ্য হয় না। মাঝে মধ্যে এসবের জন্য নিজেকে দায়ী মনে হয় চঞ্চল মেয়েটিকে সে এক নীরবতার রাজ্যে এনে ফেলে দিয়েছে। স্বামী নিশ্চুপ হয়ে যাওয়া দেখে ফোঁস করে নিঃশ্বাস ফেলল পায়রা। বলল, আবারও নিজেকে অপরাধী ভাবা শুরু করে দিলে? তোমাকে তো দেখছি কিছুই বলা যাবে না। ভাববো কেন? আমি তো সত্যি অপরাধী। তোমার জীবনে একাকিত্ব নিয়ে এসেছি। পায়রা প্রত্যুত্তর করলো না। ইফাতের কাঁধে মাথা রেখে চোখ জোড়া বন্ধ করে নিল। সকালের পর থেকে ইসমেতারা মুখে রানে ছেলের করা অপমানে নীরব হয়ে গেছেন তিনি। শব্দ করে হাঁড়ি পাতিলগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় রাখছেন। মাহবুবা বেগমের বিরক্ত লাগছে এই বেদকুটের শব্দ শুনতে। ঝামেলা চাইছেন না বলে কিছু বলতেও পারছেন না। কাজ শেষ করে স্বামীর ঘরের দিকে পা বাড়লেন তিনি। দ্বিতীয় বউ ঘরে তোলার পর থেকে নেওয়াজ মির্জা এবং ওনার ঘর আলাদা। সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে যায় দুজনের দূরত্ব। এমন অবহেলায় একটা সময় স্বামীর প্রতি থেকে সকল মোহ ভালোবাসা কেটে যায় ওনার। এখন আর এসব নিয়েই নেই কোনো অভিযোগ। প্রথম স্ত্রীকে ঘরে দেখে অধরে হাসি ফুটে উঠল নেওয়াজ মির্জার। হাসিটা কৃত্রিম নাকি অকৃত্রিম বুঝতে পারল না মাহবুবা। নেওয়াজ মির্জা হাস্যজল মুখে জিজ্ঞেস করলেন, আজ এই ঘরে যে সহজে তোরে এই ঘরে দেখি নাই। কেন ঘরে আসাও কি এখন নিষেধ নাকি? কি কও নিষেধ হইব কেন? তুমি আমার বড় বউ, তাই তোমারে যেইখানে ইচ্ছা সেইখানেই তুমি যাইবা। মাহবুবা প্রসঙ্গ বদলে বললেন, আপনি কইছিলেন
ইফাত বাড়ি ফিরলে সম্পত্তি ভাগ কইরা দিবেন। ইফাত তো আয়া পড়ছে, তাই এবার সম্পত্তি লইয়া কবে বসবেন? মুখশ্রীতে মলিনতা ভর করল নেওয়াজ মির্জার। ইফাতের বাড়ি ফেরা পর্যন্ত অপেক্ষা করার কথাটা বলে তখনকার জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিলেন তিনি। স্ত্রীকে সবকিছু ভুলে যাওয়ার জন্য সময় দিয়েছিলেন, কিন্তু এখন তো পরিস্থিতি গন্ডগোলে ঠেকছে। স্বামী নীরবতা দেখে মাহবুবা জিজ্ঞেস করলেন, কথা কর না কেন? আমি বাইচা থাকতে মির্জা বাড়ি আলাদা হইতে দিব না, জমি জমা হেন ভাগ হইব না। টনক নড়ে উঠল মাহবুবার, তেজি কণ্ঠে বলে উঠল, ও বুঝছি এইবার আমার পোলারে সবকিছু থাইকা বঞ্চিত করার লাইগাই এইসব বুদ্ধি আটছেন, তাই না? ওই তোমার একা পোলা না, আমারও পোলা। নিজের পোলারে বঞ্চিত করুম কেন? যেমনি খারাপ বানাইছেন হেমনি বঞ্চিত করবেন। আচ্ছা, যা করার করেন, আমি এর শেষ দেখাই ছাড়ুক, কইয়া দিলাম। কথাটা বলেই গটগট করে হেঁটে ঘর থেকে বেরিয়ে গেলেন মাহবুবা। কয়েকদিনের পরিস্থিতিতে হাতের বাহিরে চলে গেছে নেওয়াজ মির্জার। বাড়িতে ঝামেলা, বাইরে ঝামেলা, চেহারাটা কেমন যেন বুড়িয়ে গেছে। দুপুরে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়েছে ইফাত। অনেকদিন পর গ্রামে ফিরলো, অথচ বন্ধুদের সঙ্গে দেখাই করা হয়নি। জানালার ধারে দাঁড়িয়ে অম্বরে মেঘদলের ছোটাছুটি দেখছে পায়রা। ইফাতের ঘরে জানালা দিয়ে বাড়িটা খুব ভালো করেই দেখা যায়। দোতলার ঘর হওয়ায় প্রাকৃতিক পরিবেশটা খুব করে অনুভব করা যায়। দরজায় টোকা পড়ার আওয়াজ হতেই সেদিকে তাকালো পায়রা। কোহেলিকে দেখতে ঠোঁটের কোণে কার্নিশে ফুটে উঠল হাসি। কোহেলি অনুমতি চাইল, ভেতরে আসবো? আসুন না, অনুমতি নেই আর কি আছে। কোহেলি ভেতরে প্রবেশ করলো, হাতে একটা ট্রে, যাতে 2 কাপ চা, ধোয়া ওটা দুধ চা। ট্রেটা বিছানায় রেখে 1 কাপ চা এগিয়ে দিল পায়রার দিকে। পায়রা মৃদু হেসে তা গ্রহণ করলো। আরেকটা কাপ নিজের হাতে তুলে দিয়ে কোহেলি বলল, সকালে ব্যবহারের জন্য রাগ করো না। আসলে শাশুড়ি মায়ের সামনে তোমার সঙ্গে কথা বলতে সাহস হয়ে ওঠেনি। কথা বললে উনি রাগ করতেন। আমি রাগ করিনি, কিছু মনেও করিনি। তা একা একা কি করছিলে? কি আর করব, কাজ নেই তাই আকাশ দেখছি। আমিও এমনটাই করি, বেশিরভাগ সময়ই আমাকে একা থাকতে হয়। সেই একাকিত্ব ঘোচাতে আকাশ দেখি। আকাশ দেখলে শূন্যতা হ্রাস পায়, একাকিত্ব ঘুচে যায়। আপনার আবার এত একাকিত্ব কিসের? মলিন হেসে কোহেলি প্রশ্নের উত্তর দিল না, বলল, আপনি করো না তো, খুব পরপর মনে হয়। আমি কি তোমার পর নাকি? আমি হচ্ছি তোমার বড় বোনের মতো। কিছুটা ভরকে গেল পায়রা। বড় বোন? প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকিয়ে শুধালো, তাহলে আপু বলে ডাকবো আপনাকে? হ্যাঁ দেখো, কিন্তু আপনি বলা যাবে না। পায়রা মুচকি হেসে উত্তর দিল, আচ্ছা। কোহেলির মনে পড়ে গেল নিজের ছোট বোনটার কথা। পিঠাপিঠি বোন দুজনে। অনেক বছর বোনের সঙ্গে দেখা হয় না তার। কোহেলির বিয়ের পরপরই তার বিয়ে হয়ে যায়। বিয়ে করে স্বামীর সঙ্গে দেশের বাইরে চলে গিয়েছিল বছর 5 আগে। এখন সে একটা ফুটফুটে কন্যা সন্তানের জননী। বাবা মায়ের সঙ্গে সর্বদা যোগাযোগ রাখলেও বড় বোনের সঙ্গে কোনো যোগাযোগ নেই। 2 বার নাকি মেয়েকে নিয়ে দেশের থেকে ঘুরে গেছে, কিন্তু তৎক্ষণাৎ জানতে পারেনি কোহেলি। হয়তো বোন ইচ্ছে করেই যোগাযোগ রাখেনি তার সঙ্গে। কথাগুলো ভাবতে ভাবতেই চোখ জোড়া ঘোলাটে হয়ে এলো কোহেলির। লুকিয়ে মুছিয়ে নিল অশ্রুকণা। এশার নামাজ শেষে বিছানায় বসে বই পড়ছে পায়রা। ইফাতের পড়ার টেবিলের ওপর অনেকগুলো উপন্যাসের বই আছে। পায়রা তুলে নিয়েছে শবনম নামক বইটি। এই বইটি সম্পর্কে অনেক শুনেছে পায়রা। পড়ার তীব্র ইচ্ছেও ছিল, কিন্তু বইটি কিনে নিয়ে বাড়ি আসার সাহস কখনো হয়নি। পাঠ্যপুস্তক ব্যতীত অন্য বই পড়া শিখা বেগমের পছন্দ নয়। বিশেষ করে এসব উপন্যাস তো একদম অপছন্দের তালিকায়। 11 নম্বর পৃষ্ঠায় আসতেই দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো আমিনার মা। ওপরে পাটির দাঁতগুলো বের করে হেসে বলল, ছোট চাচি আপনারে রন্ধনশালায় যাইতে কইছে। ভ্রুযুগল কুঁচকে যায় পায়রার। সকালে তো শাশুড়ি তার সঙ্গে ভালো করে কথাই বলল না, তাহলে এখন আবার কেনই বা ডেকেছেন? মনের গহীনে ভয় হানা দিল। বাড়িতে ইফাত নেই, কখন ফিরবে কে জানে। আমিনার মা যাওয়ার জন্য পা বাড়াতেই পায়রা পেছন থেকে ডেকে দাঁড় করালো তাকে। বলল, একা একা যেতে কেমন যেন লাগছে, আসুন না একসঙ্গে যাই আপা। আমিনার মা দাঁত কেলিয়ে হেসে দেয়, সায় দিল তার কথায়। রাতের ভোজনের আয়োজন শেষ। টেবিলে সব সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। পায়রা উপস্থিত হতেই তার হাতে মাঝারি সাইজের একটা ভাতের বাটি ধরিয়ে দিলেন ইসমেতারা। বললেন, এই বাটি নিয়ে দাঁড়াইয়া থাকবা এখানে, যার ভাত লাগবো তার বাড়াইয়া দিবা।
বামে মাথা এলিয়ে হ্যাঁ বোঝালো পায়রা। ধীরে ধীরে সবে হাজির হলো খাবার টেবিলে। ইফাত অনুপস্থিত, তাতে নেই কোনো কারো মাথা ব্যথা। নেওয়াজ মির্জা মুখ তুলে পুত্রবধূর দিকে তাকিয়ে হাসলেন, জিজ্ঞেস করলেন, পরীক্ষা শেষ? এতটুকু কথাই হলো শ্বশুর আর পুত্রবধূর। নেওয়াজ মির্জা মনে মনে বেজায় খুশি। মনে মনে বললেন, কি কপাল আমার, মাস্টারের মাইয়া মির্জা বাড়ির খাবার টেবিলের সামনে ভাতের বাটি লইয়া দাঁড়াইয়া আছে। খাওয়ায় মনোনিবেশ করলেন তিনি। একের পর একজন ভাত চাইতে চাইতে নাকানি চুবানি খাওয়ালো পায়রাকে। ভোজন শেষে যে যার মতো করে ঘরে চলে গেল। রাত 10টা ছুঁই ছুঁই। প্রচণ্ড খিদে পেয়েছে পায়রার। বাড়িতে থাকতে এতক্ষণ পর্যন্ত না খেয়ে কখনো থাকেনি সে। বাড়িতে 9টা বাজতেই ফয়সাল ইসলাম স্ত্রী সন্তানদের নিয়ে রাতের খাবার খেতে বসে পড়তেন। পায়রা চেয়ার টেনে বসতে যাবে, তখনই ইসমে তারার কর্কশ কণ্ঠে বলে উঠলেন, তুমি বইছো কেন? পায়রা মিয়ে যাওয়া কণ্ঠে বলল, খিদে পেয়েছে, বেশি দেরিতে খাওয়ার অভ্যাস নেই আমার। ইসমে তারা মুখ বাঁকালেন। 2টো প্লেটে ভাত বেড়ে একটা প্লেট ঠেকে রাখলেন। পাতিলের অবশিষ্ট ভাতে পানি ঢেলে দিয়ে আরেকটা প্লেট নিয়ে বসে পড়লেন চেয়ারে। ভাত মাখাতে মাখাতে বললেন, বিয়ের আগের অভ্যাস বিয়ের পর আর চলবো না। জামাইরে রেখে আবার খায় কেমনে? ইফাদের ভাত বাইরে রাখছি, ও আইলে নিজে বাইরে থেকে ওরে খাবাইবা। আচ্ছা, কিন্তু বাকি ভাতে পানি দিলেন কেন? আমি কি পান্তা ভাত খাবো? আজকে ভাতের চাল কম পড়ছে, তাই তোমার লাইগে বাড়তে পারলাম না। ফুসাফাসি ভাত ভালো না, এতে তোমার সমস্যা হইব, তাই আজকের রাতটা মানাইয়া না। মহিলার কর্মকাণ্ড দেখে আশ্চর্য হলো পায়রা। পাতিলে পড়ে থাকা অবশিষ্ট ভাত খেলে সমস্যা হয়, এটা আবার কেমন নিয়ম? কোথায় লেখা আছে এ কথা? এমন তো কথা তো আগে কখনো শুনিনি, বরং ছোট থেকে বাবা শিখিয়েছেন কখনো অন্ন নষ্ট করবি না। ইসমে তারা খাওয়া শেষ করে উঠে গেলেন। ভাতের পাতিল নিয়ে র্যাকের ভেতরে রেখে তালা লাগিয়ে দিলেন। ঘরে যাওয়ার আগে মুখ বাঁকিয়ে বলে গেলেন, থালা বাসি সব ধুইয়া রাখো, আবার জামাইয়ের কাছে শাশুড়ির নামে নালিশ কইরো না যে শাশুড়ি খাওয়ান দেয় নাই। তোমাগো মতন বইয়ের তো আবার স্বভাব চরিত্র দোষ আছে, শাশুড়ির নামে শুধু নালিশ আর নালিশ। শাশুড়ির এমন নির্মম ব্যবহারে নির্বাক হয়ে গেছে পায়রা। কাজ করতে বলেছেন, তা না হয় মানা যায়, তাই বলে খাবার নিয়ে এমন করবেন? এত ছোট মন মানসিকতা। হঠাৎ করেই মায়ের কথা মনে পড়ে গেল পায়রার। কত আদর যত্ন করেই না তিনি পায়রাকে বড় করেছেন। রাগ করে একবেলা না খেয়ে থাকার সিদ্ধান্ত নিয়ে নিজের সিদ্ধান্তে কখনো অটল থাকতে পারেনি পায়রা। শিখা বেগম জোর করে বকাঝকা করে মেয়েকে খাইয়ে দিয়েছেন। বাবার কথা মনেও পড়ল, তিনি বলেছিলেন, ওদের মায়া দয়া বলে কিছুই নেই, তোর জীবনটা ওরা নষ্ট করে দিবে। দীর্ঘ শ্বাস ফেলল পায়রা। নিজের জীবন কি নিজের হাতে নষ্ট করে ফেলল সে? ধ্বংস ডেকে আনলো। মস্তিষ্কে হাজারো চিন্তা এসে হানা দিল। মস্তিষ্কে হাজারো প্রশ্ন নিয়ে একগাদা বাসন কলপারে নিয়ে মাজতে লাগলো। রান্নাঘরের পাশেই একটা কলপার, যেখানে এঁটো বাসন সহ যাবতীয় কাজ করা হয়। ইফাত বাড়িতে প্রবেশ করলো। আমিনার মা দরজা খুলে দিয়েছেন। ইফাত প্রশ্ন করলো, পায়রা কি ঘরে? না, রান্না ঘরে গিয়া দেখা আসেন। ললাটে ভাঁজ পড়লো ইফাতের। এগিয়ে গেল রান্নাঘরে। ওখানে যেতেই চমকে উঠল। একা হাতে বাড়ির সব থালা বাসন মাজতে ব্যস্ত পায়রা। বড় বড় কয়েকটা পাতিল কড়াইয়ে তো আছে, তার মধ্যে সম্ভবত এগুলো দুপুরে রান্না করা তরকারির পাতিল। বাম হাঁটু গেড়ে ঝুঁকে বসলো ইফাত। শুধালো, তুমি একা একা এগুলো মারছো কেন? স্বামীর কণ্ঠস্বর শুনতেই চট করে মেজাজ বিগড়ে গেল পায়রার। ইচ্ছে করলো পাতিল দিয়ে মাথায় একটা বাড়ি মারতে, কিন্তু ইচ্ছেটা দমিয়ে রাখলো না এই মুহূর্তে। একবারের জন্য তাকালো না স্বামীর পানে। ইফাত আবারও শুধালো, উত্তর দিচ্ছ না কেন? পাকা বুড়ির মতো একা হাতে এসব করতে এসেছো কেন? রাগে হাতটা মুষ্টিবদ্ধ হয়ে গেল পায়রার। রূঢ় কণ্ঠে বলল, কেউ সাধ করে কি আর এসব করতে আসে? কে করতে বলেছে তাহলে? তোমার মা। ইফাত থমকে গেল স্বামীর নীরবতা দেখে। রাগ তরতর করে বৃদ্ধি পেল পায়রার। দাঁতে দাঁত চেপে বলল, ঠিক তো বাবার কাছে গিয়ে বড় মুখ করে বলেছিলে আমি ঠিক থাকলে আমার পরিবারে কি আসে যায়, সংসার তো করবো আমি, আপনার মেয়ের অযত্ন হতে দিব না। এগুলো করানোর জন্য আমায় এনেছো, তাই না? এই যত্নের নমুনা। ড্যাব ড্যাব করে স্ত্রীর মুখশ্রীতে তাকিয়ে রইল ইফাত। বুঝতে পারলো খুব রেগে আছে পায়রা। রাগটাই স্বাভাবিক, এসব কাজে সে অভ্যস্ত নয়, পারদর্শী। যত পরিবারের সঙ্গে তেমন করে পরিচিত নয়। মাঝে মধ্যে মায়ের হাতে টুকটাক কাজ করে দিত, তাই বলে আজ তার এমন অবস্থা হবে? খিদের জ্বালায় পেটে চুচু করছে। হুট করে স্ত্রীর হাত ধরে তাকে টেনে দাঁড় করালো ইফাত। বালতি থেকে মগ দিয়ে পানি ধুয়ে দিল। স্ত্রীর হাত ধুয়ে দিল। ভ্রু কুঁচকে স্বামীর পানে তাকিয়ে আছে পায়রা। পায়রার জায়গাটা দখল করে বসে পড়লো ইফাত। বলল, রাত হয়েছে, এখন তো আর চাইলেই মাকে ডেকে এনে জিজ্ঞেস করতে পারবো না
যে আমার পিচ্চি বউকে দিয়ে কেন এত কাজ করাচ্ছে, তাই আমি না হয় দায়িত্ব পালন করি। মানে তুমি এখন এগুলো মাজবে? হুম। বাধা দিতে চাইলো পায়রা, কিন্তু ইফাত আর বাধা শুনল না। অনেকক্ষণ সময় নিয়ে সব বাসন পরিষ্কার করে বসা থেকে উঠে দাঁড়ালো ইফাত। হাত মোছার কাপড় দিয়ে মুছে নিল হাত। খাবার টেবিলে বসে পড়ল। ইশারায় পায়রাকেও বসতে বলল। পায়রা চুপচাপ বসে পড়ল পাশের চেয়ারটাতে। খাবার বেড়ে রাখা প্লেটের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, রাতের খাবার খেয়েছো বলে তো মনে হয় না। আসলে অনেক দিন পর সবার সঙ্গে দেখা হলো তো, তাই সবাই জোর করে আটকে রেখেছিল, সে কারণেই আসতে দেরি হয়ে গেছে। তা তোমার খাবার কোথায়? নিয়ে এসো। খাবো না, তুমি খাও। ইফাত বুঝতে পারলো এখানেও কোনো গন্ডগোল আছে। নিশ্চয়ই মা কিছু বলেছেন, কিন্তু তার সঙ্গে খাবার কি সম্পর্ক? নরম স্বরে বলল, আম্মা কিছু বলেছেন? দেখো, খাবারের উপরে কিন্তু রাগ করতে নেই। রাগ কষ্ট যথেষ্ট সামনে নেওয়ার চেষ্টা করে পায়রা উঠে দাঁড়ালো, বলল, তোমাদের বাড়িতে চালের অভাব পড়েছে। পাতিলের শেষে থাকা অবশিষ্ট ভাত খাওয়া নাকি ভালো নয়, তাই ভাতে পানি দিয়ে তালা লাগিয়ে রেখে দিয়েছেন তোমার মা। এত নিচু মন মানসিকতার মানুষ আমি কখনো দেখিনি। আমি কি চোর নাকি ছ্যাঁচড়া যে এভাবে অপমান করবেন আমায়? হতভম্ব হয়ে গেল ইফাত। লজ্জায় পায়রার মুখের দিকে তাকাতে পারছে না। নতুন করে যেমন নিজের বাবাকে চিনেছে, তেমন করেই এখন মাকেও চিনতে পারছে। বেরিয়ে আসছে সবের আসল রূপ। ততক্ষণে পায়রা ঘরে চলে গেছে। যাওয়ার আগে কড়া গলায় বলে গেল, আমি মোটেও মুখ বন্ধ করে এ বাড়ির সবার অত্যাচার অপমান সহ্য করে সংসার করার মেয়ে নই, বুঝলে? নিজে যদি দায়িত্ব নিতে না পারো তাহলে সবার বিরুদ্ধে গিয়ে বিয়ে করলে কেন? ইফাত মুখ গোমরা করে কিছুক্ষণ বসে রইল। মেয়েটার এত রাগ আগে কখনো টের পায়নি সে। তবে এটা রাগ নয়, আত্মসম্মান বোধ। ফয়সাল ইসলাম মেয়েকে নিজের মতো করে তৈরি করেছেন, যাতে কোনো পরিস্থিতিতে গিয়ে নিজের উপর করা অন্যায় তাকে সহ্য করতে না হয়, শিখিয়েছেন প্রতিবাদ করা। খাবার নিয়ে ঘরে চলে এলো ইফাত। উল্টো পাশ ফিরে শুয়ে আছে পায়রা। স্ত্রীর মাথায় হাত বুলাতে বুলাতে ইফাত নরম স্বরে বলল, কেন যে আম্মা এমন ব্যবহার করছে তোমার সঙ্গে জানি না আমি। কেন তোমাকে এতটা অপছন্দ তাও জানি না। তবে এই বিষয়ে কাল ওনার সঙ্গে আমি কথা বলবো। না খেয়ে ঘুমাতে নেই, উঠো দেখি, আজ আমি তোমাকে খাইয়ে দিব। ইফাতের হাতটা সরিয়ে দিল পায়রা। রাগান্বিত কণ্ঠে বলে উঠল, এ বাড়ির একটা দানাও আমি মুখে তুলব না। খাবার নিয়ে আর একটা কথাও বলবে না, সরো। দীর্ঘশ্বাস ফেলে পুনরায় টেবিলে গিয়ে খাবারের প্লেটটা রেখে চলে এলো ঘরে ইফাত। আজ রাতে তার আর খাওয়া হলো না। স্ত্রীকে রেখে কীভাবেই বা সে খাবে? সারা রাত ঘুম হয়নি ইফাতের। পায়রা শেষ রাতে ঘুমিয়ে পড়েছে। ফজরের আজান কর্ণগোচর হতেই বিছানা ছেড়ে উঠে গেল ইফাত। হাঁটু গেড়ে মেঝেতে বসে পায়রার মুখশ্রীতে গাঢ় দৃষ্টি বুলালো। ফয়সাল ইসলাম আগেই হয়তো টের পেয়ে গিয়েছিলেন যে ওনার আদরের মেয়ের সঙ্গে এসবই ঘটবে। মূলত সেই কারণে কোনোভাবেই মেয়েকে ইফাতের হাতে তুলে দিতে রাজি হয়নি। অনুশোচনা হচ্ছে ইফাতের। সত্যিই তো সে বড় মুখ করে সবাইকে কথা দিয়েছিল পায়রাকে সুখে রাখবে, পরিবারের তোপের আঁচ লাগতে দেবে না তার গায়ে, সর্বদা আগলে রাখবে। অথচ ইফাত কথা রাখতে পারল না। মেয়েটিকে এনে দিল একাকিত্ব, মনে দিল কষ্ট। ইফাত মোটেও মায়ের বাধ্য সন্তান নয়, বাধ্য সন্তান হতে পারেনি। ছোট থেকেই বাড়িতে দেখে এসেছে রেশারেশি, বড় হয়েছে এই অসুস্থ পরিবেশে। তবে সে তার মাকে যথেষ্ট ভালোবাসে, কারণ তিনি ইফাতকে গর্ভে ধারণ করেছেন, দুনিয়ার আলো দেখিয়েছেন, কোলে পিঠে করে বড় করেছেন। পায়রার কপালে আলতো করে চুম্বন এঁকে দিয়ে বাথরুমে চলে গেল ইফাত। হাত মুখ ধুয়ে অজু করে চলে গেল মসজিদে নামাজ পড়তে। পায়রার ঘুম ভাঙল সকাল 8টায়। আড়মোড়া ভেঙে বিছানা ছেড়ে উঠে বসলো। হাত মুখ ধুয়ে এসে পুনরায় বিছানায় বসলো। চারিদিকে চোখ বুলিয়ে দেখা পেল না স্বামীর। কোথায় গেল ইফাত? তাকে না ডেকেই চলে গেছে। বড্ড অভিমান হলো পায়রার। নড়চড়বিহীন এক ধ্যানে চুপটি করে বসে রইল। সকালে নাস্তা এতক্ষণে তৈরি হয়ে গেছে। চুলা থেকে টেবিলে সাজানো রাখা শেষ। খুব সাবধানে নিজেরই বাড়িতে চোরের মতো প্রবেশ করলো ইফাত। সবার চোখের আড়ালে ঘরে ঢুকে দরজা আটকে দিল। দরজা আটকানোর শব্দে মুখ তুলে তাকালো পায়রা। কয়েক সেকেন্ড বাদে আবারও দৃষ্টি সরিয়ে থম মেরে বসে রইল। শার্টের উপরে কয়েকটা বোতাম খুলে হাত ধুয়ে এলো ইফাত। স্ত্রীর পাশে এসে বসলো। ফেরার পথে বাজারে পলাশ চাচার হোটেল থেকে গরম গরম পরোটা, ডাল আর ডিম ভাজা নিয়ে এসেছে। আরও আগেই চলে আসতো, কিন্তু দোকানটা খোলে 7টায়। তার উপর শুরুতেই প্রচণ্ড ভিড়। নিজ থেকে প্লেট আনার মতো সময় সুযোগ কিছুই পায়নি ইফাত। মা যদি জানতে পারে ছেলে ওনার হোটেল থেকে খাবার এনে বউকে খাওয়াচ্ছে, তাহলে বেড়ে যাবে তুলকালাম কাণ্ড। তার থেকে দুদিকেই শান্তি রক্ষার্থে এটি উত্তম একটি কাজ। পরোটা ছিঁড়ে
ভালো করে তার ডালে চুবিয়ে স্ত্রীর মুখের সামনে ধরল ইফাত। এমন কাজে হকচকিয়ে যায় পায়রা, ঘাড় ঘুরিয়ে তাকায় স্বামীর মুখশ্রীতে। ইফাত ম্লান হেসে বলল, তুমি তো বলেই দিলে এই বাড়ির একটা দানাও নাকি মুখে তুলবে না, তাই বাহির থেকে খাবার এনেছি। খাবারগুলো কিন্তু তোমার স্বামীর টাকায় কেনা। পায়রা মুখ ফিরিয়ে নিল, রাগ মিশ্রিত কণ্ঠে বলল, খাবো না। বইয়ের রাগ ভাঙাবে কি করে বুঝতে পারল না ইফাত। মেয়েটিকে এমনভাবে কখনো রাখতে দেখেনি সে। এতে কি আদৌ তার কোনো দোষ আছে? সে তো কিছুই করেনি। নিজের বাম হাত দিয়ে পায়রার বাহু আলতো করে চেপে ধরল ইফাত। বলল, আমার উপরে রাগ করার কারণটা কি পায়রা সোনা? তুমি কষ্ট পাবে এমন কোনো কথা কি আমি বলেছি কখনো? তুমি খাওনি বলে আমিও রাতে কিছু খাইনি, মুখে এখনো কিছু তুলিনি, অথচ তুমি আমার উপর রেগে আছো। আমি কিন্তু খুব কষ্ট পাচ্ছি। ফুপিয়ে কেঁদে উঠল পায়রা। রাগ পরিণত হলো কান্নায়। ইফাত কাঁদতে তাকে বাধা দিল না, মাথায় হাত বুলিয়ে দিয়ে সুযোগ বুঝে মুখের ভেতরে খাবার পুরে দিল। আহ্লাদী হয়ে উঠল পায়রা ইফাতের ভালোবাসা নিয়ে। মাঝে মধ্যে এসে দ্বিধান্বিত হয়ে যায়। এই মনে হয় এখন আর স্বামী তাকে ভালোবাসে না, আবার এই মনে হয় খুব ভালোবাসে। পায়রা চুপচাপ ইফাতের হাতে খেয়ে নিল, নিজেও ফাঁকে ফাঁকে খাবার গুজে দিয়েছে ইফাতের মুখে। স্ত্রীর বিপরীতে না করতে পারেনি ইফাত, যদি আবার রাগ করে বসে। পায়রা নামক মেয়েটিকে দেখলেই দুই গালে জোরে জোরে দুটো থাপ্পড় মারতে ইচ্ছে করে ইসমাতারার। এই মেয়েটার কারণেই তো চেয়ারম্যানের মেয়েটি হাতছাড়া হলো। তার উপর যখন শুনেছে পুত্রবধূর পিতা ওনার স্বামী নামে মামলা করেছে, তখনই রাগ ক্ষোভ বৃদ্ধি পেল ইসমাতারার। মনে মনে শপথ নিলেন এই মেয়ের এমন অবস্থা তিনি করবেন যাতে সে বাধ্য হয়ে এ বাড়ি থেকে পালিয়ে যেতে। নাস্তা খাওয়ার কাজ শেষ অনেক আগেই। সকাল সকাল মামুনকে বাজারে পাঠিয়েছিলেন ইসমেতারা। ওনার কথায় সে সকালে গিয়ে 4 কেজি ছোট ছোট মাছ কিনে এনেছে মামুন। আমিনার মায়ের উদ্দেশ্যে ইসমেতারা বললেন, নতুন বোরের ডাই কেন তো? ছোট ভাইজান, ঘরে আমি যাইতে পারমু না, চাচি আপনি যান। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিলেন ইসমেতারা। বললেন, যা কইলাম তা চুপচাপ করো, গিয়া কও আমি ডাকছি। মুখ বাঁকিয়ে পায়রাকে ডাকতে চলে গেল আমিনার মা। ইফাতের বুকে মাথা রেখে শুয়ে আছে পায়রা। খুব যত্ন করে স্ত্রীর মাথায় বেলি কেটে দিচ্ছে ইফাত। অনেক চেষ্টার পর সকল মান অভিমানের অবসান ঘটাতে পেরেছে। দরজায় কড়া নাড়ল কেউ। ইফাত তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞেস করলো, কে? ছোট চাচি ভাবিরে নিয়ে নিচে যাইতে কইছে। কথাটা অতি সতর্ক কণ্ঠে বলে উঠল আমিনার মা। পুনরায় নিচে চলে গেল। পায়রা উঠে বসলো। ইফাত আর চোখে স্ত্রীর দিকে তাকিয়ে হাবভাব বোঝার চেষ্টা করলো। বলল, ডেকে পাঠিয়েছে যখন, গিয়ে একবার শুনে আসা উচিত। ছোট্ট করে হুম বলে উঠে গেল পায়রা। পরনের ওড়না দিয়ে ঘোমটা টেনে দরজা খুলে নিচে এলো। পুত্রবধূকে দেখতেই হাতের ইশারায় কাছে ডাকলেন ইসমেতারা। ক্লান্ত কণ্ঠে বললেন, এই মাছগুলো তাড়াতাড়ি বেচে দাও তো, দুপুরের রান্ধনের সময় হইয়া যাইতাছে। মাছগুলো দেখেই পায়রার চোখ বড় বড় আকার ধারণ করলো। এতগুলো ছোট মাছ সে একা কাটবে কি করে? মিনমিনে স্বরে জিজ্ঞেস করলো, এতগুলো মাছ আমি একা কিভাবে? কথার মাঝখানে হাত উঁচিয়ে তাকে থামিয়ে দিলেন ইসমেতারা। বললেন, এসব ফাঁকিবাজ চলবো না এই বাড়িতে। এই বাড়িতে থাকতে হইলে খাইতে হইলে কাম করতে হইব, গায়ে গতরে খাইতে হইব। এমন না যে বাপে বড়ি বড়ি স্বর্ণ অলঙ্কার দিয়া পাঠাইছে, খালি হাতে আইসো, তাই নবাব কিরিক কম কইরা কাম করো। কথাটা বলে সামনে তাকাতেই ভরকে গেলেন রাগের রক্তিম আভাস ফুটে ওঠা চোখ জোড়া নিয়ে। মায়ের দিকে তাকিয়ে আছে ইফাত। আমতা আমতা করতে লাগলেন ইসমেতারা। এগিয়ে এলো ইফাত, গম্ভীর কণ্ঠে বলল, আপনি আমার বউরে থাকা খাওয়ার খোটা দিলেন আম্মা। নিজের দোষ ঢাকার জন্য বলার মতো যুক্তিসম্মত কোনো কথাই বলতে পারলেন না তিনি। ইফাত বলল, যা শুরু করছেন তাতে যে কেউই আপনাকে নিচু মন মানসিকতার মানুষ বলবে। আমার বউকে আপনারটা খায় নাকি পরে আম্মা? ওরে কথা শোনানোর আপনি কে? বেগুনে জ্বলে উঠলেন ইসমেতারা। ঝাঁঝালো কণ্ঠে বললেন, ইফাত মায়ের লগে বিয়াদবি করছো তুমি? বেয়াদবি করব কেন? আমার উপরে আপনার অধিকার আছে, কিন্তু আমার বউয়ের উপরে আপনার কোনো অধিকার নেই আম্মা। তাই আপনি যখন তখন যা তা বলতে পারেন না। তাক ওকে। তাহলে কি তোর বউ ব্যবসা ব্যবসা খাইবো আর আমরা কাম কইরা তার মুখের সামনে খান তুললে দৌড়ুম? সংসারের কাজ যে একেবারে করবে না এমন কথা তো বলিনি। অবশ্যই কাজ করবে, তাই বলে আপনি এসব কঠিন কঠিন কাজ ওর ঘাড়ে চাপিয়ে দিবেন, বাজে কথা বলবেন? শাশুড়ি হিসেবে আপনার দায়িত্বই হচ্ছে ওকে শিখিয়ে পড়িয়ে নেওয়া।
নিশ্চুপ হয়ে গেলেন ইসমেতারা। চোখের ইশারায় স্ত্রীকে ঘরে যেতে বলল ইফাত। নিজেও যাওয়ার জন্য পা বাড়ালো। তৎক্ষণাৎ কিছু একটা ভেবে পথিমধ্যে থেমে গেল। পিছনে ফিরে তাকিয়ে মায়ের উদ্দেশ্যে বলল, যৌতুক দেওয়া নেওয়া আমার পছন্দ নয়। কোনো ব্যক্তিত্ববান সম্পন্ন মানুষ বউয়ের বাড়ি থেকে যৌতুক আশা করে না। তাই পায়রার বাপের বাড়ি নিয়ে যাতে ভবিষ্যতে আর কোনো কথা না হয় এই বাড়িতে। ইফাত চলে যেতে রান্নাঘরের আড়াল থেকে বেরিয়ে এলেন মাহবুবা। করুণ স্বরে বললেন, আহারে, বিয়া হইতে না হইতেই পোলাটা বইয়ের আসল বাইধা পইরা গেল। তোর লাইগা আমার খুব কষ্ট হয় রে ইস্যু। দুইটা পোলা মাইয়া লইয়া এক সময় অনেক গর্ব করতি তুই, কিন্তু দেখ কি হইল আজ। মায়া মুখে চুলকানি মাইখা ভাতার লইয়া পালাই গেছে। পোলাটাও গ্রামের লোক হাসায়া কি এক কাণ্ড কইরা বিয়া করছে। এখন আবার দুই বেলা তোর অপমানও করে। পাপের শাস্তি মানুষ দুনিয়াতেই পাইয়া যায়, তাকো দেখা প্রমাণ পাইলাম। আমার সাজানো সংসারটারে নষ্ট কইরা দিছস। ওনারে কুবুদ্ধি দিয়া আমার পোলাটার জীবনও নষ্ট কইরা দিলি। কবিরাজি কইরা আমার ভালা বউডার পোলাপান নষ্ট করলি। ওরে মাতৃত্বে সাত থাইকা বঞ্চিত করলি। সবকিছুর বিচার ওপরওয়ালার কাছে দিয়া রাখছি। এর শাস্তিও একদিন ঠিকই পাইয়া যাইবি দেখিস। কথাগুলো বলে হনহনিয়ে চলে গেলেন মাহবুবা। ইসমেতারার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, মাথা ঝিম ঝিম করছে। মনে হচ্ছে এই যেন জ্ঞান হারাবেন। এগুলো তো অতি গোপনীয় কথা, অতি গোপনে কাজগুলো সেরেছেন তিনি। তাহলে সতীন সব কিছু জানলো কিভাবে? ভয়ে অন্তরাত্মা কেঁপে উঠল ইসমেতারার। ঘুণাক্ষরেও যদি স্বামী এসব জানতে পারে তাহলে তো জানেই মেরে ফেলবেন ওনাকে। পুত্রের চোখেও এখন তিনি খারাপ হয়ে গেছেন। সে জানলে তো মাকে ত্যাগ করবে, সব সম্পর্ক ছিন্ন করে দেবে। তখন কি হবে ওনার? আমিনার মা চেঁচিয়ে শুধালো, কি শরীরটা খারাপ লাগতাছে? বিলম্ব না করে অগোছালো শব্দে ইসমেতারা বলে উঠলেন, আমার একটু ঘরে দিয়ে আইবা, মাথাটা ঘুরতাছে। আমিনার মা দৌড়ে ওনার কাছে এলো, ধরে নিয়ে গেল ঘরে, শুয়ে দিল বিছানায়। জিজ্ঞেস করলো, রান্না বান্নার কাম কি আমরা সাইরা ফেলমু? সাইরা ফেলো। কি কি পথ করমু? যা ইচ্ছা করো, বাকি গো গিয়া জিগাও। আমিনার মা চলে গেল। হঠাৎ ইসমেতারার এমন ব্যবহারে অবাক হলো রান্নাঘরে। আর একবারও পা বাড়াননি ইসমেতারা। চুপটি করে ঘরে শুয়েছিলেন। ওনার খাবারটাও ঘরে দিয়ে গিয়েছিলেন আমিনার মা। গোধূলি বিকেল, পশ্চিমা গগনে সূর্য হেলে পড়েছে, রক্তিম বর্ণ ধারণ করেছে গগন। গাছপালাদের মধ্যে নেই কোনো নড়চড়। মির্জা বাড়ির সদর দরজায় কড়া নড়ল। আমিনার মা খুলে দিল সদর দরজা। সামনের মানুষ দুজনকে দেখে অতীব আশ্চর্য হলো। হাঁ হয়ে গেল মুখ। মাহবুবা বেগম ভেতর থেকে চেঁচিয়ে জিজ্ঞেস করলেন, কিরে, কেইটা আসছে? কোনো সারা শব্দ পাওয়া গেল না আমিনার মায়ের। বাধ্য হয়ে বাহিরে এলেন মাহবুবা। সদর দরজার দিকে লক্ষ্য করতেই তিনিও চমকান। চমকিত কণ্ঠে বলে উঠেন, ইরা। এরা জোরপূর্বক হেসে শুধালো, ভিতরে আইতে দিবা না? মাহবুবা আশেপাশে তাকালেন, শুকনো ঢোক গিলে বললেন, আয় আয়। ভেতরে প্রবেশ করলো ইরা। তার সাথে আতিফও প্রবেশ করলো ভেতরে। দুই হাত ভর্তি তার দই মিষ্টি। আমিনার মা চেঁচিয়ে উঠল, ও চাচি, ও ছোট চাচি, তাড়াতাড়ি আহেন, দেখা যান কেডাই আইছে। নেওয়াজ মির্জা বেশিরভাগ সময় এখন বাড়িতেই থাকেন। বাহিরে চিৎকার চেঁচামেচির শব্দ। উপস্থিত হলেন সেখানে। মেয়ে এবং মেয়ের জামাইকে দেখে অধরে হাসি ফুটে উঠল। এগিয়ে গিয়ে মেয়ের মাথায় হাত রাখলেন। আবেগে আপ্লুত কণ্ঠে বললেন, আমার ইরা মা আইছে। আমি জানতাম আমার মায় আমার অনুরোধ ফালাইতেই পারবো না। চোখ জোড়া ভিজে উঠেছে ইরার। কান্নাজড়িত কণ্ঠে শুধালো, আপনি কেমন আছেন আব্বা? কি অসুখ হয়েছে আপনার? তুই আসছস মা? এখন আমি খুব ভালো, খুব অসুখ বিসুখ ভালো হইয়া যাইব। এবার আতিফের দিকে তাকালেন তিনি। ঠোঁটজোড়া প্রসারিত করে জিজ্ঞেস করলেন, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। নেওয়াজ মির্জা হাঁক ছেড়ে বললেন, আমার লইয়া আমার মাইয়ার জামাই আইছে বাড়িতে। জামাই আদরের ব্যবস্থা কর কুদ্দুস। ইসমেতারা দূরে দাঁড়িয়ে তাকিয়ে আছেন মেয়ের পানে। স্বামীর এত সাবলীর সুন্দর আচরণে বিস্মিত তিনি। এরা মায়ের সামনে গিয়ে দাঁড়ালো, জড়িয়ে ধরলো তাকে। সব অভিমান ভুলে ইসমেতারাও মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরলেন। চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রুকণা। মেয়েকে নিয়ে ঘরে গেলেন। আতিফের উদ্দেশ্যে নেওয়াজ মির্জা বললেন, তুমি আমার লাগে আইও।
আমিনার মা আতিফের হাত থেকে প্যাকেটগুলো নিয়ে রান্নাঘরে চলে গেল। নেওয়াজ মির্জার পিছু পিছু ভেতরে গেল। আতিফ ঘরে প্রবেশ করতেই ইসমিতারা মেয়ের দিকে প্রশ্ন ছুড়ে মারলেন, কই ফালাইছিলি তুই? কেমনে ফালাইছস এত মানুষের মাঝখান দিয়া? ওই ফুলার লগে কি তোর বিয়ে হইয়া গেছে? প্রথম দুটো প্রশ্ন এড়িয়ে গেল ইরা। মায়ের ডান হাতটা নিজের পেটের মধ্যে আলতো করে চেপে ধরলো। লাজুক হেসে বলল, আপনি নানি হইবেন আম্মা? তুই ফুয়াতি? ইরা ওপর নিচ মাথা নাড়িয়ে বলল, 3 মাস চলে। পুরনো সব রাগ ভুলে মেয়েকে আবারও জড়িয়ে ধরলেন তিনি। চোখের সামনে বড় হওয়া সেই ছোট্ট মেয়েটা নাকি মা হতে চলেছে। তার ভেতরে বেড়ে উঠছে নতুন প্রাণ। বসা থেকে উঠে দাঁড়ালো ইরা, বলল, আমি মেসো ভাইয়ের লগে দেখা কইরা আসি। শুনছি ভাই নাকি বিয়া করছে। ইসমিতারা উত্তর দিলেন না। ইরা উত্তরে আশাও করলো না। মায়ের ঘর থেকে বেরিয়ে চলে গেল ভাইয়ের ঘরে। মির্জা বাড়ির ভেতরে ছোটোখাটো একটা বৈঠকখানা রয়েছে। নেওয়াজ মির্জা বিশেষ মানুষদের নিয়ে এখানে এসেই বসেন। মির্জা জামাইকে নিয়ে বসে আছেন, ঠিক এখানেই এসেই বসেছেন। হেসে প্রশ্ন করলেন, তা তোমার আব্বা আম্মা তো তোমার লাইগা থাকে তাই না? জি। ভালো, খুব ভালো। আতিফ নিজের আগ্রহ দমাতে না পেরে প্রশ্ন করল, আপনি আমাদের বিয়েটা মেনে নিয়েছেন, রাগ হয় না আমার উপর? নেওয়াজ মির্জা হাসলেন, কিন্তু ভেতরে ভেতরে ক্রোধে ফেটে পড়লেন। ক্রোধ নিয়ন্ত্রণ করে বললেন, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।